আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ২৬শে জুন কুমিল্লার মুরাদনগরে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যে ঘটনাটি মোটামুটি সারা বাংলাদেশে এখন তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। এখন বিষয়টা হলো কি জানেন, এই কুমিল্লার এই ঘটনাটি আসলে কি ছিল, ধর্ষণ নাকি পরকীয়া? এলাকার মানুষ বলছে এটি কোনো ধর্ষণের ঘটনা ছিল না, এটি একটি পরকীয়া ছিল। যে ওই যে হিন্দু রানী দীপালি রানী, তার সাথে যেই স্থানীয় যুবক ফজর আলী, তার সাথে একটি পরকীয়ার সম্পর্ক ছিল এবং কি টাকা পয়সার লেনদেনও ছিল। সেই সুবাদে ফজর আলী ওই মেয়েটির ঘরে যাওয়ার পরে হয়তোবা যেহেতু পরকীয়ার সম্পর্ক ছিল, এই ক্ষেত্রে তাদের সাথে একটা মানে এই বর্তমানে যে ঘটনাটি আমরা ধর্ষণ হিসাবে জানতে পারছি, দৈহিক তাদের যে সম্পর্কটা হয়েছে, এটা এখন ধর্ষণ হিসাবেই প্রকাশ করে দেশের ভিতরে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতের রয়ের কিছু এজেন্ট যারা আছে, এরা চেষ্টা চালাচ্ছে যে যে করেই হোক এটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় যদি রূপ দেওয়া যায়, তাহলে আপনারা জানেন যে আওয়ামী লীগ দেশের কতটা ক্ষতি করেছে এবং দেশের ক্ষতি করার জন্য এমন কোনো এহেন প্রচেষ্টা নাই যেটা তারা করেনি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো যে আসলে এটা কোনো ধর্ষণের ঘটনা ছিল না, এটা ছিল পরকীয়া। সেই স্থানীয় যুবক ফজর আলীর সাথে এই মেয়েটার সম্পর্ক ছিল। আমি আপনাদেরকে সেই ভিডিওটি স্ক্রিনে দেখাতে চাই। দর্শক, আপনাদেরকে ভিডিওটি দেখানোর আগে ছোট্ট একটি অনুরোধ করছি, যারা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। হ্যাঁ বন্ধুরা, আর দেরি না করে চলুন আসলে আমরা ঘটনাটি একটু দেখে আসি। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তবে ধর্ষণ নাকি দেশে অস্থিতিশীলতা তৈরির সংঘবদ্ধ চক্রান্ত, উঠেছে সেই প্রশ্ন। কারণ ভুক্তভোগী নারী দীপালি রানী দাস বলছেন, কয়েকজন তরুণ জোরপূর্বক ঘরে ঢুকে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করেছে। এ সময় মারধরও করা হয়েছে তাকে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি সবকিছু খুলে লাগছি, খোলার পরে 2-3 মিনিটও হয় কিন্তু 8-10 জন মানুষ আইসা দুজনের মারছে। আর কটা খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়া দিচ্ছে। আমার এটা না জিনিস সে যে ধর্ষণের ঘটনা হলেও যিনি জোর করেছেন সাধারণত তারই হামলার শিকার হওয়ার কথা। তবে ভুক্তভোগী নারী দীপালি রানী দাস আক্রমণের শিকার হওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ধর্ষণ নাকি অন্য কোনো ষড়যন্ত্র ছিল কুমিল্লার ওই ঘটনায়। এই প্রশ্নকে উস্কে দিয়েছেন দীপালি রানী নিজেই, কারণ ঘটনার সঙ্গে জড়িত কারো বিচার চান না তিনি। আমি বিচার চাই না, আমি দেশ শান্তি চাই। আমার মান সম্মান তো গেছে। যারা ভিডিও ছাইরা দিল এইভাবে, যারা ভিডিও ছাইরা দিছে ভিডিও করে, তারা মুক্তি পাক। যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক, দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখ গিয়া আমার তো মান সম্মান তো গেছে। দীপালি রানী দাস দেশের শান্তি প্রত্যাশা করলেও পরিস্থিতি উল্টো। তার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পাশাপাশি ঘটনাটি গত ২৬ জুনের হলেও মাঝের 2 দিন কেন প্রকাশ্যে আসেনি বিষয়টি আলোচনা চলছে সেটি নিয়েও। অভিযোগ উঠেছে ২৬ জুন রাতে ঘরের দরজা ভেঙে দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের বাহেরচরের বাসিন্দা ফজর আলীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন দীপালি রানী দাস নামের ওই নারী। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সেখান থেকে দ্রুত পালিয়ে যান ফজর। এ বিষয়ে দীপালি রানী বলছেন, পারিবারিকভাবে অর্থ লেনদেনের সূত্র ধরে ফজরের সাথে সম্পর্ক তার, আর ওই সূত্র ধরেই সেদিন দীপালির ঘরে যান ফজর। আমি তো আমার মায়ের বলে টাকা দিতে হয়, আমি তো আমার মারে টাকা কি দিবেন কি দিতেন, আমি টাকা তো ফাইনে ফাইলে তোমার মারে নিয়ে দিলাম বাড়িতে। রাইতে 11:30 বাজে ফজর আলী দরজা তাইছি। আমার পরে আমার মা আমার বাবা গেছে, একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে গেছে। আর আমার 2 বাচ্চা ছেলে মেয়ে আছে, ঘুমাই গেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে ধর্ষণের অভিযুক্ত ফজর আলী বিএনপির কর্মী। তবে ফজর বিএনপির কোনো কর্মী নয় বলে দাবি করেন দলটির স্থানীয় নেতারা। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, মূলত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন ফজর। তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়।
বর্তমান সে কোন দল করে তা আমার। এছাড়া বিবস্ত্র করে ওই নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নেপথ্যেও ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, এমনটাও বলেন মুরাদনগর থানার অফিসার্স ইনচার্জ। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই বলেও জানান জাহিদুর রহমান। ছাত্রলীগের সাথে জড়িত আছে একজন ওরাও মনে হয় জড়িত আছে সম্ভবত। আর হলো যে এখন যেহেতু এনসিবির কোনো সদস্য এখানে জড়িত নাই আমার জানা মতে। আর হলো যে কারণে ওরা হয়তো এলাকার স্থানীয় ছেলেপেলে এই ঘটনা কেউ হয়তো তাকে জানাইছে, কিংবা কুকুর কোনো রকম তারা টের পেয়ে তারা এই ঘরের ভিতর ঢুকে তাদের এই অবস্থা দেখে তারপর তাদের সাথে খারাপ আচরণ করে এবং ছবি তোলে, মারপিট করে। ঘটনার বিচার না চাইলেও ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার একটি মামলা দায়ের করেন মুরাদনগর থানায়। পরে অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে আটক করেছে পুলিশ। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা দায়ের সহ মূল অভিযুক্ত ফজর আলীকেও আদালতে হাজির করা হবে। আহত অবস্থায় বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত ফজর আলী। মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়ায় আমরা আছি। এদিকে ধর্ষণের এই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, ফজর আলী এবং দীপালি রানী দাসের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। আওয়ামী লীগের সমর্থকও ছিলেন তারা। এলাকাবাসী যতটুকু জানে সে পরকীয়ার সাথে জড়িত ছিল। যে তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলাটা হয়েছে সেটা ধর্ষণ নয়, পরকীয়া। সে পরকীয়ার সমাপ্তি ঘটেছে আর এই মহিলার সাথে ধরা খাওয়ার পর আর এলাকার সমস্ত জনগণ জানে দীর্ঘদিনের তার যে অপকর্ম সেটা হয়েছে। তার প্রভাবশালী নেতাদের সাথে তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের আওয়ামী লীগের। মারামারি ঘটনা করছে, মাইয়ায় ফোন করে নিচ্ছে টাকা দিব, এই মাইয়ার তারা সল্লা দিয়া তারা দীপালি রানীর মা বাবা বলছেন, ফজর আলীর কাছ থেকে তারা 50,000 টাকা ধার নিয়েছিলেন। সেই টাকার জন্য ফজর আলী প্রায়ই তাদের ঘরে আসতেন। ওই দিন ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে ফিরে দেখতে পান তার মেয়ে এবং ফজর আলীকে একদল যুবক মারধর করছেন। বিয়ার আগে মানে মইরা লাগা আমার বাড়ি ঘর লইয়া কোনো দুদান লইয়া আমার টানমার ভূতেরা আছে, আমার ভূতেরা বাদ দিব আমার। ফজর আলীর মা বলেন, পাওনা টাকার জন্য দীপালি রানীর সাথে যোগাযোগ ছিল তার ছেলের। ষড়যন্ত্র করে ফজর আলীকে ফাঁসানো হয়েছে বলে দাবি তার। আমার ফোলা টেহা পাইব, টেহা লাগি আইছে, টেহা লাগি আউনে হে পারে খার হইলেছে তো আর এরপরে তারা গিয়া বেরদা লাগছে। তারা বেরদা কন্যাইয়া লাশ করে হালাই লাগছে। হালাইয়া এরপরে গরু নিয়ে তারা করছে। এরপরে এই অন্য ফোলাফান দিয়ে এই কাপড় সাপড় মাইয়া ডারে ফুইলা ইয়া করে এই ঘটনাকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ খুঁজছে একদল কুচক্রী মহল, এমন আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। একইভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে ভারতের ষড়যন্ত্রের পথ খুলে দিচ্ছে আওয়ামী এবং ছাত্রলীগের গুপ্ত বাহিনী, এমন ধারণা বেশিরভাগ মানুষের। এই অবস্থায় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি সবার। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখেছেন, বুঝতেই পেরেছেন যে আসলে এটি কোনো ধর্ষণের ঘটনা ছিল না। ভুক্তভোগী নারী তিনি এই ধর্ষণের বিচারও চান না। তিনি হয়তোবা কারো প্রয়োজনায় পড়ে মামলা করেছেন, কিন্তু তারপর আবার তিনি এখন মামলা উঠায় নেওয়ার কথা বলছেন এবং তিনি ফজর আলীর কোনো বিচার চান না। এমনকি তাকে যে বিবস্ত্র করে ছবি তোলা হয়েছে এটারও বিচার এই নারী চান না। এর মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আসলে এটা কোনো ধর্ষণের ঘটনা ছিল না। এটা একটি নিছক একটি বাস্তব, তাদের সাথে যে একটা পরকীয়ার সম্পর্ক ছিল সেই সম্পর্কের সুবাদেই কিন্তু এই ফজর আলীর সাথে এই হিন্দু মেয়েটির মানে পরকীয়ার সম্পর্ক কারণেই আসলে মূলত এই ফিজিক্যালি রিলেশনের এই ঘটনাটি ঘটেছে। এটা মানুষ এখন ধর্ষণ বলে দেশের মধ্যে একটা পরিস্থিতি ঘোলাটে করে চাচ্ছে যে ভারতের থেকে একটা চাপ প্রয়োগ করা যায় কিনা, বাংলাদেশের একটু ক্ষতি করা যায় কিনা, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রিয় দর্শক, আওয়ামী লীগ দেশ থেকে চলে গিয়েছে। আওয়ামী লীগের প্রত্যেকটা দোসর, আওয়ামী লীগের আন্ডা বাচ্চা, এরা কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে জায়গায় জায়গায় বসে আছে। এর মধ্যে আমরা বেশ কিছু মানে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনা চলে গেলেও আওয়ামী লীগের যারা এখনও দেশে আছে তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। এজন্য চোখ কান খোলা রাখবেন এবং যারা উপর মহলের যারা এই বিষয়টি আপনারা তদন্ত করছেন, আশা করি ভালো তদন্তের মাধ্যমে এটা মানুষের সামনে প্রকাশ করবেন যে আসলে এটা কোনো ধর্ষণ ছিল না, এটা একটি নিছক পরকীয়ার ঘটনা ছিল। দর্শকবৃন্দ, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্ত। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।